গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আজকে হলো 21 জুলাই, আর আবার প্রায় 20 দিন 25 দিন বাদে আবার একটা রাইডে বেরোচ্ছি। আজকের রাইডটা যদিও বা খুব ছোটোখাটো, আমি আর শ্রাবণী ছেলে মেয়েকে নিয়ে আজকে আমরা বেরোচ্ছি না। তো রাইডটা হবে আজকে এখান থেকে 70 কিলোমিটার। আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। সবুজ দ্বীপের সম্বন্ধে এবারে ওখানে থাকার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সুতরাং এরপরে দেখা হবে গোপ্রো সেটআপে, দেখতে থাকুন। এরপরে রাস্তার আপডেট আপনাদেরকে দিতে থাকি। টাটা বাবু, চলো। হ্যাঁ আসি। হ্যাঁ, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী, হর হর মহাদেব। হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়েছি তো মনে হয়। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম ব্যারাকপুর থেকে। ডান দিক নিয়ে আমার কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়াটাই সুবিধাজনক এখন। আর এই ইনফরমেশনটা আপনাদের সাথে সবার সাথেই শেয়ার করে রাখি, যারা আপনারা এখন নর্থ বেঙ্গল যাচ্ছেন, আমার মতে কলকাতার থেকে যারা যাচ্ছেন তারা ওই বারাসাতের যশোর রোডটাকে একটু অ্যাভয়েড করে এই কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে যদি ধরেন, আপ টু কাঁচরাপাড়া অবধি রাস্তা পুরো একদম স্মুথ, একদম ভালো। দু একটা জায়গায় একটু হালকা ডাইভারশন আছে অবশ্যই, কিন্তু বাদবাকি রাস্তা পুরো স্মুথ। আমি আপনাদেরকে শেয়ার করে দেবো যেসব জায়গাগুলোতে ডাইভারশন আছে। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, আকাশে মেঘও আছে, তার সাথে সাথে মাঝে মধ্যে মেঘ সরে গেলে ভালোভাবে রোদ উঠছে। ঘড়িতে টাইম হয়ে গেল 9:35। আর এখান থেকে কাঁচরাপাড়া মোটামুটি 22 কিলোমিটার মতো। তো এই 22 কিলোমিটার আমি কতক্ষণে পৌঁছাই সেটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন। কাঁচরাপাড়া থেকে ডান দিক নিয়ে নিলেন জাগুলি, জাগুলির থেকে চাকদা হয়ে সোজা। এই রাস্তাটা যথেষ্ট ভালো এখন আপাতত। এই রাস্তাটা কিন্তু দারুণ করেছে, পুরো রাস্তাটা আপ টু কাঁচরাপাড়া অবধি একদম স্মুথ রাস্তা। আমি তো রেকমেন্ড করব, যারা আপনারা নর্থ বেঙ্গল যাচ্ছেন এই রাস্তাটাকে ধরুন, কাঁচরাপাড়ার থেকে ডান দিক নিয়ে নিন। কাঁচরাপাড়ার থেকে ডান দিক নিলে ওখান থেকে আর 9-10 কিলোমিটার গেলেই জাগুলি, জাগুলির থেকে আবার ভালো রাস্তা শুরু। পুরো রাস্তাটাই আপনারা ভালো পাবেন। মাঝখানে বারাসাত থেকে যে আপনার জাগুলি অবধি যে ছোট রাস্তার যে ব্যাপারটা, সেটা আপনাদেরকে ধরতে হবে না। কল্যাণী 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার যেতে কতক্ষণ টাইম লাগে তাহলেই বোঝা যাবে। ফিলহাল আমার গাড়ি একটু জোরে চলছে। আমরা পৌঁছে গেলাম একটা টোল প্লাজা, যেটা এখনো পর্যন্ত চালু হয়নি কল্যাণী যাওয়ার পথে। এই একটা জায়গায় প্রথম ডাইভারশন আছে। ডাইভারশন বলতে এই না যে রাস্তা খারাপ, একটা সিঙ্গেল জায়গা দিয়ে যে সব একসাথে চার চাকাগুলো বেরোচ্ছে, বাইকও বেরোচ্ছে। এটাকে খারাপ বলা যায় না। এরপরে রাস্তা আবার স্মুথ যথারীতি। রাস্তা করেছে কি, ও পুরো মাখনের মতো রাস্তা করে দিয়েছে। এমস অব্দি যাওয়ার জন্য একদম মাখনের মতো রাস্তা। পুরো ব্যারিকেড দেওয়া দুপাশে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। কিছু লোক এখনো পারাপার করছে। কল্যাণী আর দেখুন 12 কিলোমিটার রইল মাত্র। দশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কাঁচরাপাড়া। কল্যাণী আর 6 কিলোমিটার, বড় জাগলিয়া এখান থেকে 10 কিলোমিটার। এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে এই কল্যাণী, এই কাঁচরাপাড়া যে সিটিটা, সেটাকে ক্রস করতে আরও সুবিধা হয়ে যাবে, কারণ আমরা সোজা দিকে যাব। আর ডান দিকের রাস্তাটা চলে গেল বড় জাগলিয়ার দিকে। ওখান থেকে আবার বাদিক নিয়ে নিলে আপনার সোজা চাকদা রানাঘাট হয়ে
একদম নর্থ বেঙ্গলের দিকে। এই রাস্তাটাকেই আপনাকে আমরা সাজেশন করছিলাম। এই জায়গাটা একটা ডাইভারশন আছে। এই জায়গাটা একটা ডাইভারশন আছে, কিন্তু ডাইভারশনটা কিছুক্ষণের জন্য, এবং বাদবাকি তারপর থেকে আমি এর আগের দিন যতক্ষণ এসছিলাম তারপরে আবার ভালো। এই জায়গাটাই একটুখানি খারাপ, ব্যাস। এই পাশ থেকে আবার যথারীতি রাস্তা ভালো। এখন আমাদের ব্যারাকপুর থেকে কল্যাণী আসতে মোটামুটি 15-20 মিনিট লাগে, তার মধ্যে কল্যাণী চলে আসা যায়, চিন্তা করা যায় না। এই রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আরও স্মুথ। ব্রিজগুলো করছে কি সুন্দর, পুরো একদম জালের মতো। কল্যাণী ব্রিজে আমরা উঠতে চললাম। চিন্তা করা যায় ব্যারাকপুর থেকে 10 মিনিট থেকে 12 মিনিটের মধ্যে কল্যাণী এসে পৌঁছে গেছি। এই যে কল্যাণী রেল ব্রিজ। কল্যাণী সিটিটাকে যাতে অ্যাভয়েড করা যায় তার জন্য এই যে কল্যাণী ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে। মানে এটা তলা দিয়ে সিটিটা গেছে, আমরা উপর দিয়ে একদম সোজা গিয়ে ওই জুবলি ব্রিজ যেটাকে বলে সেই ব্রিজটাতে উঠবো। এই চলে এলাম আমরা, এটাকে বলে জুবিলি ব্রিজ। এর পাশ দিয়েই যদিও বা একটা নতুন সেতু হচ্ছে অলরেডি। ওই যে এই ব্রিজটা যখন চালু হয়ে যাবে তখন আবার এই সাইডের লোকেদের ওপাশে যেতে গেলে খুব সুবিধা হবে, কারণ এটা দিয়ে খুব বড় গাড়ি যায় না এই ব্রিজটা দিয়ে। ব্রিজের পুরো কাজ চলছে। ঘড়িতে টাইম হয়ে গেল 9:56। 9:30টার সময় বাড়ির থেকে বেরোলাম। এই যে আমরা চলে এলাম কল্যাণী ব্রিজ ক্রস করে। সামনের ক্রসিং থেকে আমরা নেব ডান দিক, আর এই ডান দিকের রাস্তাটাই সোজা গিয়ে যদি আপনি বাদিকে যান ওটা চলে যাবে ডানকুনির দিকে। এই যে আমরা ডান দিক নিয়ে নিলাম। ও আচ্ছা, এই দিক দিয়ে এই ব্রিজটা পুরোটা হচ্ছে, এটা হয়ে গেলে এই জায়গাটা আসতে খুব সুবিধা হবে। এখানটা একটু রাস্তা খারাপ, খারাপ ঠিক না, ডাইভারশন, গো স্লো ডাইভারশন। এই যে এখান থেকে সামনের রাস্তাটা বাদিক দিয়ে চলে গেল আপনার ডানকুনির দিকে, আর আমরা এই ডান দিকের রাস্তাটা নেব মগরা সোজা, মানে মগরা বাদিকটায় মগরা, আমরা এই ডান দিকের রাস্তা নিয়ে নিলাম। ডান দিকের রাস্তা নিয়ে আমরা এখন যাব সোজা। এখান থেকে আর ডিস্টেন্স মোটামুটি যথাসম্ভব মনে হচ্ছে 40 কিলোমিটার মতো। আচ্ছা, এখানে দেখা যাবে কালনা 37 কিলোমিটার, নবদ্বীপ 63, কাটুয়া 97। এই রাস্তার পরিস্থিতি কেমন আছে সেটাও আপনাদেরকে তাহলে শেয়ার করে দিই। আপাতত তো রাস্তা
ভালোই আছে, তবে এই রাস্তায় অনেকগুলো বাম্পস আছে এটুকুনি জানি, প্রচুর বাম্পার আছে। ক্রস করলাম কুন্তি ঘাট ব্রিজ ক্রস করলাম, আর এই রাস্তায় কিন্তু প্রচুর বাম্পার আছে। আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। কুন্তি ঘাট এখন আমরা ক্রস করলাম, এর পরের রাস্তা, আচ্ছা কোথা থেকে ঢুকবেন না ঢুকবেন সেই সব ডিটেলসও আমি আপনাদেরকে শেয়ার করে দেবো যদি গাড়ি নিয়ে আসেন। বলাগড়, PS বলাগড়। এই রাস্তাটা কিন্তু সিঙ্গেল রাস্তা, এক পাশ দিয়ে যাওয়া এক পাশ দিয়ে আসা। রাস্তাটা একটু সাবধানে চালাবেন, কারণ এতে লোকজন এপাশ ওপাশ দিয়ে চলে আসে, একটু দেখে চালাতে হবে। কমলপুর, এরপরে 4 কিলোমিটার দেখাচ্ছে। আমরা ক্রস করলাম এখন কামালপুর। এই রাস্তাটাই সোজা যাবে জিরাটের দিকে। আমি আজকে কোনো গুগল ম্যাপ সেট করিনি, কারণ মোটামুটি এই রাস্তাটা আমি কয়েকবার এসেছি। আর নর্থ বেঙ্গল যাওয়ার সময় মাঝে যখন আমাদের যশোর রোড খারাপ ছিল তখন তো আমরা এই রাস্তা দিয়েই যেতাম, এখান থেকে নবদ্বীপ ঘাট পেরিয়ে কৃষ্ণনগর হয়ে, তখন প্রত্যেকেই এই রাস্তা ধরে যেতাম। এখানে একটা খুব ভালো খাবারের দোকানও আছে, এর আগে আমরা খেয়েওছি। আমরা এসে পৌঁছালাম বানেশ্বরপুর। এখান থেকে যদিও বা সবুজ দ্বীপের আর ডিস্টেন্স দেখাচ্ছে 8 কিলোমিটার, ওই বলাগড় হয়ে তারপর আমি একটা গুগল ম্যাপ সেট করে নিয়েছি। আর রিসোর্টেও ফোন করে দিয়েছিলাম যে আপনারা লোকেশনটা পাঠান, ওনারা লোকেশন শেয়ার করে দেয়। আপনারা চাইলে একবার লোকেশন চেয়ে নেবেন ওনাদের কাছ থেকে, তাতে সুবিধাই হবে। এই এসে পৌঁছালাম জিরাট থেকে আর দেখাচ্ছে আপনার 4.3 কিলোমিটার। এখন আদৌ এটা ঠিক কিনা আমি জানি না। আচ্ছা, আমরা এসে পৌঁছালাম বলাগড় থানা। এইখান থেকে দেখাচ্ছে ডান দিক। একবার তো এখানে জিজ্ঞেস করে নেবো যে এখান থেকে ডান দিক কিনা। সামনে একজন বসে রয়েছে, ওকে জিজ্ঞেস করি। আচ্ছা, সবুজ দ্বীপ যাওয়ার রাস্তা এটাই তো? সবুজ দ্বীপ মানে এখান থেকে আমাকে ডিস্টেন্স দেখাচ্ছে 1.5 কিলোমিটার, তাই কি? কোনটা হয়ে? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তাই করছি। না না, আচ্ছা এটা দিয়ে ঢুকতে তাহলে বারণ করছে। বলাগড় থানার যে রাস্তা, যান। বলাগড় থানার রাস্তাটাকে ক্রস করে সামনে থেকে ডান দিক করো। আচ্ছা, এই বলাগড় থানা দিয়ে ঢুকতে বারণ করলেন উনি, বললেন এই রাস্তাটা খারাপ, আপনারা এলে সামনে করলা পড়বে, করলার থেকে ডান দিক নিলে সবুজদ্বীপ যেতে সুবিধা। মানে আমরা ছিলাম বলাগড় থানা, ওখান থেকে আর 800 মিটার গেলেই আপনার করলা। একটা ইনফরমেশন শেয়ার করে দিই, সেটা হচ্ছে যখন আপনারা কলকাতার থেকে সবুজদ্বীপের দিকে আসবেন তখন প্রথম পড়বে জিরাট, তারপর বলাগড়, তারপর কোলোরা। এই কোলোরা মোড়টার থেকে এটা হচ্ছে কোলোরা মোড়। এই কোলোরা মোড় থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে সবুজদ্বীপের দিকে। এর অনেক বেশি সুবিধা হবে 4 চাকা নিয়ে এলেও বা 2 চাকা নিয়ে এলেও, সুতরাং এটাকে মাথায় রেখে নেবেন, তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। এই ডান দিকটা বলেছে, এই মন্দিরটার থেকে ডান দিক। এই তো সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টি। এই তো চলে এসছি।
যাব। আচ্ছা, ওই আমার ওখানে বুকিং রয়েছে, ওনাদের লঞ্চ কোথায় থাকে? এই ঘাট থেকে? কোনটা? ওইটা? ওই যে, আচ্ছা আচ্ছা। কি কৌশিক না কোথায় একটা বললো? ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে বুকিং এর বোর্ড দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এই রাস্তা দিয়ে এলাম, এখানে গাড়ি পার্কিং করে নিয়েছি। যদিও বা এনাদের বলা পার্কিংয়ে করিনি। আমরা এসে পৌঁছে গেছি এখন সবুজ দ্বীপের ঘাটে। ঘড়িতে টাইম হয়ে গেছে 11:15 না 11টা বাজতে চললো। এখানে 11টার সময় এই বোট ছাড়ে। এই যে আপনার এটা সবুজ দ্বীপের যে আপনি বুকিং করলে এই বোটটা ছাড়বে। আর ওইখানে আমি বাইক পার্কিং করে এসেছি, আপনারা চাইলে এনাদের যে পার্কিং সেটা তো করতে পারেন। এখানে যদিও বা 100 টাকা লাগলো। এবার আজকের ওয়েদারটা তো মেঘলা, এখানে বৃষ্টিও নামছে, তাই গুটি গুটি পায়ে আগে বোটের দিকে উঠি। আসো আসো, দাঁড়াও। চলে এসো। বেশ, এই চলে এলাম বোটের ভেতর। হ্যাঁ, সে বসবো। আমরা যাব হচ্ছে এই দিকে, এদিকে যাব। বেশ ভালোই লাগবে, দেখতে থাকুন। বাহ, ওয়েদারটা একদম ক্লাসিক ওয়েদার হয়ে আছে, মেঘলা করে রয়েছে। এই হচ্ছে দৃশ্য। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হালকা হালকা মেঘ, দারুণ সুন্দর। জোয়ারের জল, আর বোটের মধ্যে আমরা দুজনই। এখান থেকে ওই আপনি নৌকা ভাড়া করে হলে এখান থেকে ওঠা যায়। এখনও এই যে ছোট্ট রাস্তা আছে, এখন সবুজ দ্বীপের ভেতরে অ্যালাউ করে কিনা জানি না। এই সবুজ দ্বীপ ঘাট। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে সকাল 10:30টার মধ্যে কিন্তু আপনারা এই ঘাটে পৌঁছাবেন, মানে ওই ঘাটটায় যেখান থেকে আপনার এই গভর্নমেন্টের যে এই লঞ্চটা সেটা ছাড়ে, সেটাই পৌঁছাবেন। আদারওয়াইজ আপনাদের কিন্তু পরে 400 টাকা দিয়ে নৌকা ভাড়া করে আসতে হবে। সেদিকে সবসময় মনে রাখবেন, 10:30টার মধ্যে পৌঁছাবেন। আর যদি ট্রেনে আসেন, যে কোনো হাওড়ার থেকে যদি ট্রেনে আসেন তাহলে আপনার সোমরা বাজার নামতে হবে, কাটোয়া লাইনের যে ট্রেন। আর যদি শিয়ালদার থেকে আসেন তাহলে ব্যান্ডেল থেকে আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে, করে সেম কাটোয়া লাইনের ট্রেন ধরে সোমরা বাজার নামলেন। ওখান থেকে অটো বা টোটো ধরে আপনারা, অটো তো নেই মনে হয়, টোটো ধরে আপনারা এসে পৌঁছে যাবেন সোমরা বাজার স্টেশন। ওখান থেকে 10 মিনিট লাগে সবুজ দ্বীপ এই ঘাটে আসতে। সেখান থেকে আপনাকে এই রিসর্টেরই নৌকা আছে পার্সোনাল, সে আপনাদেরকে নিয়ে যাবে। কিন্তু মিস করলে 10:30টার মধ্যে ছেড়ে দেয়, কিন্তু মিস করলে কিন্তু 400 টাকা আপনাদেরকে খেসারত গুনতে হবে, কথাটা মাথায় রাখবেন। এই পৌঁছে গেলাম সবুজ দ্বীপ। এই আমরা এবার এগিয়ে চললাম। না না, আমাদের একটা সিঙ্গেল ব্যাগ আছে, আর অসুবিধা নেই।
আচ্ছা, এই জেটি দিয়ে উঠলাম, এই হচ্ছে নৌকা। এই সবুজ দ্বীপ প্রপার্টির মধ্যে আমরা ঢুকছি। এই ঢুকলাম ভেতরে। রিসেপশন কোথায় আছে দেখি। এটা মনে হচ্ছে সম্ভবত রিসেপশন। হ্যাঁ, ভালো না? হ্যাঁ, দাদা রিসেপশন কোথায়? ওই তো উনি আসছেন। আপনার সাথেই কি ফোনে কথা হলো? আচ্ছা আচ্ছা। এই দেখো সাদা বক পতঙ্গ, এখানে পাখি ভর্তি। বাচ্চাদের খেলার সব ছোট ছোট ইয়ে করা রয়েছে, কিন্তু এখানে একটা অডিটোরিয়াম করা রয়েছে। একটু মেনটেনেন্স কম হয় মনে হয়, বলতে পারছি না, সামনে গেলেই বোঝা যাবে। চলুন দেখি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বলছি সকালবেলা ব্রেকফাস্ট করে আসিনি, আপনাদের কি ব্রেকফাস্টের হয়ে যাবে তো? ব্যাস ব্যাস। আচ্ছা, এখন এখানে তাহলে আর ওই বাইরের থেকে ঘুরতে এলে কাউকে প্রাইভেট ছাড়া অ্যালাউ নেই না? আচ্ছা, অ্যালাউ নেই এখানে, অনলাইন ছাড়া কোনো অ্যালাউ নেই। আগে এই যে সবুজ দ্বীপে পিকনিক হতো, এই হতো। ও আচ্ছা, এখন আর ওইসবের কোনো ব্যাপার নেই। এটা হলো এনাদের, হ্যাঁ হ্যাঁ, রিসেপশন রুম। এই আসতেই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, লেবু জল, তাই তো? ভালোই। এই আমরা সকালে এসে ব্রেকফাস্ট নিলাম, পাউরুটি, ডিম টোস্ট, না ডিম, একটা রসগোল্লা দিয়েছে, আর এখানে মাখন দিয়েছিল। এটা যদিও বা পেড ব্রেকফাস্ট। এই প্রপার্টির একটা ট্যুর আপনাদেরকে দেওয়া উচিত। এই হচ্ছে রুম, মানে এই সিঁড়ি দিয়ে আপনি উঠলেন, এই হচ্ছে রুম। রুমের ভেতরে বেশ সুন্দর একটা খাট দেওয়া রয়েছে দুজনের জন্য শোয়ার জন্য। আচ্ছা, পাশে টেবিল রয়েছে, এখানে দুখানা চেয়ার রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে টিভি আছে, হ্যাঁ, ওখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপ এই সাইডটাতে রয়েছে ওয়ার্ড্রপ, ওখানে একটা আয়না দেওয়া রয়েছে সাজার জন্য। আর ওয়াশরুমটাকে আপনাদের দেখাই, এই হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট। আর এখান থেকে আপনাদের একটা ব্যালকনি আছে। এই ব্যালকনির থেকে ভিউ বেশ সুন্দর, এটা এনজয় করার মতো। আর ঠিক এই বিছানা দিয়ে শুয়ে একটা ভিউ দেখা যায় জানলা দিয়ে, ঠিক এইভাবে দেখাচ্ছে, একটু ক্লোজ করে। এই দেখুন, খেতে যাব আমরা, রেডি হয়ে গেছি। শ্রাবণী, চলো এবার খাওয়ার জন্য এগোই। বাইরেটা রীতিমতো কিন্তু রোদ উঠেছে, রীতিমতো রোদ উঠেছে। আর এমনি রোদ হলেও জায়গাটা কিন্তু বেশ সুন্দর। মানে ওই যে বলেছিলাম, যেরকম একদিনের জন্য চুজ করা যেতেই পারে। তবে এইখানকার এমনি সব কিছুই ঠিক আছে, আমি খারাপ বলবো না, সব কিছুই ঠিক আছে, এখনও পর্যন্ত কোনো খারাপ কিছু পাইনি। কিন্তু তারপরেও একটা কথা বলবো যে একটু মেনটেনেন্স যদি করতো তাহলে ভালো লাগতো। একটু মানে মনে হয় দেখলে, চারদিকটা দেখলে যে একটুখানি মেনটেনেন্সের অভাব আছে। এখন আমি বলতে চাইছি কিন্তু এই গাছপালাগুলো কাটিনি, এখন যদিও বা বর্ষাকাল বলে কিনে জানি না, হতে পারে। আর আপনারা চাইলে কিন্তু খাওয়ার আপনাদেরকে
ঘরেও সার্ভ করে দেবে। আমি যদিও বা ঘরে বলিনি আমি খেতে যাচ্ছি এখন। তো চলুন খাবার জায়গাটাও দেখিয়ে দিই। এই যাচ্ছি খাওয়ার জায়গাতে। রুম থেকে তো বেরিয়ে গেলাম, শ্রাবণী আসছে। এখানে সুন্দরভাবে লেখা আছে ব্রেকফাস্ট টাইম 8টার থেকে 10টা, লাঞ্চ 12টার থেকে 3:30, স্ন্যাক্স 5টার থেকে 7:30, ডিনারে 8টা থেকে 10টা। যদিও বা একটু এদিক ওদিক হয়। জলের বোতল একটা দাও, ঠান্ডা দিও কিন্তু। একটু এদিক ওদিক হয়, সেটাতে কোনো অসুবিধা হয় না। ও অ্যাডিশনাল একটা ব্যাপার বলা হয়নি যেটা, সেটা হচ্ছে যদি রুমের মধ্যে আপনারা খাবার অর্ডার করেন তাহলে কিন্তু 10% চার্জ এক্সট্রা লাগবে। এটা আমি জানতাম না, এখন আমি এখানে লেখা রয়েছে তাই পড়ে দেখলাম। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আমি কিন্তু এটা খেয়াল করিনি। যদিও বা এমন কিছু হিউজ নয় সেটা, যদিও বা হতেই পারে, কিন্তু তাও বলে দিই। আচ্ছা, দুপুরের খাবারে আমরা বলেছিলাম খালি প্লেন রাইস আর চিকেন, 2 প্লেট চিকেন দুজনে। কিন্তু চিকেনের পরিমাণ খুব ভালো, আমার খুব ভালো লাগলো। সাইজগুলো অনেক বড় বড়, মোটামুটি 1 প্লেট চিকেনেই আপনার কিন্তু দুজনের হয়ে যাবে যা দেখতে পাচ্ছি। সুতরাং ভালো লাগলো। এখন টেস্ট কীরকম হয়েছে সেটা খেয়ে আরও বলা যেতে পারবে। আর চাইলে আপনারা রাতের বেলা আবার মটনও চাইলে মটনেরও অপশান আছে এখানে, মটনও পেতে পারেন, কোনো অসুবিধা নেই। টেস্ট কীরকম হয়েছে ওটা খাওয়ার পরেই আপনাদেরকে জানাচ্ছি। খাওয়ার অলরেডি মেখে আধেকটা খাওয়া হয়ে গেছে। চিকেনটা খুবই ভালো টেস্ট এবং অনেকটা দেয়, যার যে কাঁচা লঙ্কা দিয়ে করে দিতে, কাঁচা লঙ্কা দিয়েই করে দিয়েছেন এবং টেস্ট ভালোই। আর বিকালে স্ন্যাক্সের জন্য যদি কোনো কিছু খান তাহলে আগে থাকতে বলে দিতে হবে। আমরা অলরেডি বলে দিলাম যেরকম, যে ডিম পকোড়া আমাদের পছন্দ, ডিম পকোড়া আপনারা নিয়ে নিতে পারেন। রাতে মটনেরও অপশানও আছে, যদি মটন চান মটনও পেয়ে যেতে পারেন। সুতরাং খেয়ে এখন মজা নিয়ে নিই। বেশ ভালোই হয়েছে রান্না, ভালো লাগলো। খাওয়া শেষ, খাওয়ার এক্সপিরিয়েন্স খুব ভালো। চিকেনটা খুব ভালো ছিল, রান্না বান্না আগে থাকতে তো জিজ্ঞেস করেই নেয়, তো সুতরাং সেই হিসাবে আমি বলবো যে খাবার খুব ভালো। এবার খেয়ে দিয়ে আমরা একটুখানি এদিকটায় যাই, একটু হাঁটাহাঁটি করি, করে তারপরে যথারীতি ঘরে ঢুকে পড়বো। তবে একদিনের ছুটি কাটাবার জন্য খুব সুন্দর জায়গা। যদি মনে হয় আপনার যে একটু শান্ত, একদম শান্ত যাকে বলা যায়, নিরিবিলি জায়গা আমার পছন্দ, সেই হিসেবে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে। কথা বলতে একবার ভেবেছিলাম এই সময়টা একটুখানি ঘুমিয়ে নেবো, বিকেলের দিক, এখন বাজে 5:30টার মতো। তারপরে চিন্তা করলাম যে না, একটুখানি এই জায়গাটা ঘুরে দেখি এই বিকেলবেলাটা কীরকম লাগে। কারণ যতবারই আমি সবুজ দ্বীপের আগে এসেছি, থাকার তো কোনো অপশন ছিল না আগে, এখন তো হয়েছে। তো বিকেলবেলার দিকটায়, এই আমার ব্যাগটা আটকে যাচ্ছে, বিকেলবেলার দিকটায় এই জায়গাটাতে থাকার খুব ইচ্ছা ছিল, বিকেলবেলা আর রাত্রিবেলা। কারণ এখানে প্রচুর পাখি কিচিরমিচির কিচিরমিচির করে। বিকেলবেলার দৃশ্য আহা দারুণ। এই জায়গাটা বরাবরই ভালো লাগে একটাই কারণে, এবার কিছু ক্লোজ ভিডিও করতে হবে। এখানে যে বলছিলাম 4-5 রকমের বক দেখেছি, দারুণ ছবি আসে, পাখিতে ভর্তি পুরো একদম। কয়েকটা বকের এখানে বাচ্চা হয়েছে, বেশ সুন্দর। একটু ক্লোজ ভিডিও করি। সব বাচ্চা বাচ্চা, ওই বকের বাচ্চা, এগুলো চিক্স, ভর্তি পুরো গাছটাতে একদম, যেদিকে তাকাবেন সেদিকে। এই দেখেন একটা,
বসে বসে একজন দেখছি তন্ত্র সাধক যাচ্ছেন। তাড়াতাড়ি চলে এলো। আজকে আকাশের চেহারাটা দেখুন খালি। নিচে অলরেডি লাইট জ্বালিয়ে দিয়েছে আর আমরা এখনো ওয়াচ টাওয়ারেই রয়েছি। আকাশটা দেখুন খালি, কালার। একটু ক্লোজ করে দিই। সন্ধেবেলাটা দেখুন খালি, এই যে নদী, এই সব পাখি সারাই একদম এসে বসে রয়েছে। সাদা হয়ে রয়েছে, আশা করছি আপনারা খেয়াল করতে পারছেন। এই নিচে লাইট জ্বালিয়ে দিয়েছে আর আকাশটা দেখুন আজকে কিরম লাগছে। তার উপর আজকে হচ্ছে পূর্ণিমা, জানি না এখন রাতের অ্যাম্বিয়েন্সটা কিরকম হবে। দারুণ সুন্দর লাগছে। তবে একটা কথা রেকমেন্ড করতে পারি যে অ্যাটলিস্ট এখানকার এক্সপিরিয়েন্সটা অসাধারণ। আমি তো রেকমেন্ড করব, আমি আর শ্রাবণী দুজন মিলেই, যে একটা দিন আসুন, খুব ভালো লাগবে জায়গাটা, একদম খুবই সুন্দর লাগবে। শান্তি লাগবে। এবারের মতো আমাদের সবুজদ্বীপ যাত্রা কমপ্লিট হলো। এবার আমরা ব্যাক টু হোম। আর এখান থেকে রাস্তার ভিডিও আর করে লাভ নেই, যেহেতু আসারটা করেছি। এখানে বাইক রাখা আছে, যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতোই টাইম লাগে। চলুন তাহলে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি শেয়ার করে আরও মোটিভেট করবেন। থ্যাংক ইউ।